সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা চ্যাপ্টার 18 থেকে সময় এবং দূরত্ব এই চ্যাপ্টারটা করছি। এই সিরিজের প্রতিটা চ্যাপ্টারের যে অঙ্কগুলো পরপর করানো হচ্ছে, প্রত্যেকটা যদি পর্ব দেখা যায়, প্রত্যেকটা পর্বে কিন্তু বেশ কিছু নতুন নতুন অঙ্ক থাকে এবং যেই অঙ্কগুলো স্পেশাল টাইপের অঙ্ক, সেই অঙ্কগুলো কিন্তু ভালো করে জানতে হয়। তো তেমনি এই পর্বেও বেশ কিছু স্পেশাল টাইপের অঙ্ক আছে, যে অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, কিন্তু একবারে নতুন ধরনের অঙ্ক এবং সেটার অঙ্ক সলিউশন করার পদ্ধতিও নতুন ধরনের। তো তাই আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভীষণ কাজের হবে এই ভিডিওটি। যারা যারা চ্যানেলের সঙ্গে আসো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো আজকে শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে আমরা করতে চলেছি 40 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 40-এর দাগের অঙ্ক। এটা কি বলেছে না, একজন দৌড়বিদ প্রতিদিন 400 মিটারের 9 পাক দৌড়ায়। সে পরপর 4 দিন যথাক্রমে 88, 96, 89 এবং 87 মিনিট সময় নেয়। সে গড়ে প্রতি মিনিটে কত মিটার দৌড়ায়? তো এই ধরনের যেগুলো সময়, গতিবেগ, দূরত্ব, এই ধরনের যে অঙ্কগুলো আছে, এগুলো কিন্তু এককটা খুব ম্যাটার করে। তো এই ক্ষেত্রে কোথাও সময়ের এককের ঘন্টায় থাকতে পারে, কখনো মিনিটে থাকতে পারে, কখনো সেকেন্ডে থাকতে পারে, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আবার দূরত্বের এককের ক্ষেত্রে কখনো কিলোমিটার, কখনো মিটার, এইভাবে, কখনো সেন্টিমিটার, এইভাবে থাকতে পারে, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আবার গতিবেগের ক্ষেত্রে সবসময় গতিবেগ থেকে আমাদের দুটো জিনিস জানা যায়। গতিবেগের যে এককটা থাকে সেটা মিটার পার মিনিট থাকতে পারে, মিটার পার সেকেন্ড থাকতে পারে, কিলোমিটার পার ঘন্টা থাকতে পারে, নানা রকমের থাকতে পারে। তো সেটা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে যদি একটা গতিবেগের এককটা দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টা, এর মানে হচ্ছে কি দূরত্বের একক কিলোমিটারে আছে এবং সময়ের এককটা ঘন্টায় আছে। যেহেতু কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে অঙ্কের যে একক। এইবারে আমাদের প্রশ্নের উত্তরটা চাইবে বিভিন্ন রকমের চাইতে পারে, মিনিটে কত মিটার গেল সেটাও চাইতে পারে। সেক্ষেত্রে আমরা সবসময় এককে ট্রান্সফার করে যেভাবে চেয়েছে সেইভাবে অঙ্ক এগিয়ে নিয়ে যাব। তো প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে এককগুলো কেমনভাবে আছে এবং সেটার স্পেশাল সেটার দিকে নজর রাখতে হবে। তো অঙ্কের যাওয়া যাক। তো এই ক্ষেত্রে যেটা বলেছে যে 400 মিটার মোট দূরত্ব, যেখানে 400 মিটারের প্রত্যেক দিন 400 মিটার করে 9 পাক দৌড়ায়, তাহলে টোটাল কত দৌড়ানো হচ্ছে? 400 গুণিতক 9। তো প্রতিদিন এই পরিমাণে পাক দৌড়ায়, এরকম করে 4 দিন, তাহলে 4 দিন করলে আরও 4 গুণ হবে, তাহলে টোটাল যে দূরত্বটা যায় সেটা পাবো। এবং টোটাল যে সময় লাগে, প্রথম দিন হচ্ছে 88 মিনিট, তারপরে 96 মিনিট, তারপরে 89 মিনিট, তারপরে 87 মিনিট, এবং 4টা সময় আমরা যোগ করলাম। আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব বাই সময় সমান গতিবেগ। এইখানে সেই ক্ষেত্রে আমরা দেখে নেব পরবর্তী কিভাবে অঙ্কটাকে এগোনো যায়। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে গতিবেগটা বের করতে হবে। গড় গতিবেগ সমান, আমরা জানি কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মোট সময়, বা মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এই ক্ষেত্রে আমাদের মোট এখানে 9 পাক করে, প্রতিটা পাক যদি 400 মিটার এবং এটা 4 দিন ধরে হয়, তাহলে এই মিটারটা দৌড়েছে এবং মিনিটে দৌড়েছে, যেটা হচ্ছে টোটাল সময় হচ্ছে 88 প্লাস 96 প্লাস 89 প্লাস 87, এটা যোগ করে এটা মিটার পার মিনিট। এটা হচ্ছে মিটার, এখানে দূরত্বের একক মিটার আছে, আর এটা মিনিটে, সময়ের এককটা মিনিটে আছে। তো এই পর্যন্ত গেল। এবারে যেটা আমাদের বলছে, সে গড়ে প্রতি মিনিটে কত মিটার দূরত্ব দৌড়ায়। তার মানে গতিবেগটা আমরা যদি বের করে নিই, তাহলে কিন্তু সেখান থেকে উত্তর পেয়ে যাবো প্রতি মিনিটে। কারণ এখানে এই যে গড় গতিবেগের এককটা হয়েছে কি মিটার পার মিনিট, তার মানে প্রতি মিনিটে কত মিটার যাচ্ছে সেটাই এখানে ঘুরিয়ে বলেছে, গতিবেগ না বলে সে গড়ে প্রতি মিনিটে কত মিটার যাচ্ছে এইভাবে বলেছে। তো মেনলি আমাদের এই গড় গতিবেগটা বের করতে হবে। এখানে এটা ক্যালকুলেশন করব আমরা।
ক্যালকুলেশন করে দেখে নেবো। উপরটা যদি ক্যালকুলেশন করি 4 9 36, 36 4 144, এটা দুটো শূন্য থাকলো। আর নিচেরটা যদি যোগ করি 360, একটা শূন্য কেটে যাবে। এইবারে এটাকে আমরা কাটাকুটি করব। এটা 6 4 4 কেটে যাবে 40 হবে, 4 এটা হচ্ছে 40, সমান হচ্ছে তাহলে 40 মিটার পার মিনিট। তার মানে প্রতি মিনিটে 40 মিটার যাচ্ছে। তাহলে প্রতি মিনিটে কত মিটার যাচ্ছে না 40 মিটার। বির দাগের অপশানটা কারেক্ট অপশান, প্রতি মিনিটে যায় 40 মিটার। নেক্সট অঙ্কে চলে যাই। 41 দাগের অঙ্কটা খুব বড় একটা অঙ্ক আছে। এখানে এর সলিউশনটা বড় হয় না ছোট হয় সেটা দেখার। তো এই ক্ষেত্রে যেটা বলেছে যে একটি এক্সপ্রেস ট্রেন 100 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে 75 কিলোমিটার অন্তর 3 মিনিট থেমে যাত্রা করে। একটি স্পেশাল ট্রেন 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে প্রতি 25 কিমি অন্তর 1 মিনিট থেমে যাত্রা করে। দুটি ট্রেন একই সময় যাত্রা করলে এক্সপ্রেস ট্রেনটি 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যেই সময় নেবে সেই সময় লোকাল ট্রেনটি কত দূরত্ব যাবে। অনেক কিছু এখানে দেওয়া আছে, ঘুরিয়ে ফিরিয়ে আবার শেষে উত্তরটাও ঘুরিয়ে ফিরে চেয়েছে। তো দুটো কন্ডিশন, দুটো ট্রেনের ব্যাপার এখানে দেওয়া আছে। একটা ট্রেনের গতিবেগ যেটা এক্সপ্রেস ট্রেন তার গতিবেগ 100 কিলোমিটার পার ঘন্টা, আর একটা যেটা স্পেশাল ট্রেন তার গতিবেগ তার অর্ধেক 50 কিলোমিটার পার ঘন্টা। এইবারে কন্ডিশন যেটা আছে, প্রথম যেটা এক্সপ্রেস ট্রেন সে কী করছে না প্রতি 75 কিলোমিটার অন্তর অন্তর 3 মিনিট করে থেমে যাচ্ছে। আর যেটা স্পেশাল ট্রেন ছিল প্রতি 25 কিলোমিটার অন্তর অন্তর 1 মিনিট করে থামছে। দুটি ট্রেন একই সময় যাত্রা শুরু করলো এবং 600 মিটার দূরত্ব অতিক্রম করলো। দুটি ট্রেনই 600 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো প্রথমটা যে সময় নেবে সেই সময়ে কতটা যাবে। তো 600 মিটার, দ্বিতীয়টা তো 600 মিটারের দিকে যাচ্ছে, কিন্তু 600 মিটার সে যেতে পারবে কি না ওই সময় সেটা আমাদের দেখে নিতে হবে। অ্যাকচুয়াল কতটা যাবে সেটা আমাদের দেখতে হবে ওই সময়। দুটো যেহেতু একই সময়ে যাত্রা শুরু করেছে। এইবারে এটাতে ক্যালকুলেশনটা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে ক্যালকুলেশন হবে। এখানে প্রথমে বুঝে নিই যে মোট 600 কিলোমিটার আমাদের যেতে হচ্ছে। সেই ক্ষেত্রে এক্সপ্রেস ট্রেনটা যদি এটা কিলোমিটার পার ঘন্টা 1 ঘন্টায় যদি 100 কিলোমিটার যায়, 600 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা এক্সপ্রেস ট্রেনের যে সময়টা লাগবে এক্সপ্রেস ট্রেনের 600 মিটার যেতে সময় লাগে সমান 600/100। তাহলে কত হচ্ছে সময়ের একক এখানে কি আছে ঘন্টা। তাহলে এখানে ঘন্টা হিসেবে আমরা ধরবো এটা 6 ঘন্টা। এই এককগুলো কোথায় কি ব্যবহার হচ্ছে সেটা কিন্তু ভালো করে জানতে হবে। একক এখানে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এককটা খুব ভাইটাল। এখন যেটা করছি যে 6 ঘন্টা এই এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে আমাদের সময় লাগছে। এবারে আমরা কি করব না, এই ক্ষেত্রে দেখছি কি প্রথমটার ক্ষেত্রে 3 মিনিট অন্তর অন্তর থামছে 3 মিনিট থামছে 75 কিলোমিটার অন্তর অন্তর, মোট 600 মিটার। তাহলে এই ক্ষেত্রে 600 কিলোমিটার। তো এই ক্ষেত্রে আমাদের স্টপেজের সংখ্যা কত হচ্ছে, স্টপেজের সংখ্যা হচ্ছে মোট তাহলে 600। সেক্ষেত্রে প্রতি 75 মিনিট অন্তর অন্তর থামে। তো এই ক্ষেত্রে প্রথমটা যেহেতু কাউন্ট হচ্ছে না, 1 মাইনাস হবে। তাহলে কতগুলো স্টপেজ হচ্ছে আমাদের সেক্ষেত্রে বের করে নিতে হবে। এটা থেকে যদি বিয়োগ করলে আমাদের কত আসছে, তাতে বিয়োগ করলে 8 আসছে। 8 - 1 মানে 7। তাহলে 7টি আমাদের স্টপেজ, এখানে মোট স্টপেজের সংখ্যা হচ্ছে 7টি। তাহলে 7টি প্রতিটায় যদি 3 মিনিট করে সময় নেয় তাহলে মোট সময় হবে কত না, সেক্ষেত্রে স্টপেজের জন্য
সময় লাগে সমান 3 মিনিট করে 7টা স্টপেজ মানে 21 মিনিট। তাহলে মোট আগে 6 ঘন্টা লেগেছিল, এখানে 21 মিনিট লাগছে, তাহলে মোট সময় লাগে 6 ঘন্টা 21 মিনিট। তাহলে 6 ঘন্টা 21 মিনিটে এক্সপ্রেস ট্রেনটি টোটাল দূরত্ব অতিক্রম করে 600 কিলোমিটার অতিক্রম করে। ওই 6 ঘন্টা 21 মিনিটে অপর ট্রেনটা কতটা যাবে সেটা আমাদের বের করতে হবে। 1 ঘন্টায় 50 কিলোমিটার যাচ্ছে এবং এখানে বলেছে কি প্রতি 25 কিলোমিটার অন্তর অন্তর সে 1 মিনিট করে থামে। তাহলে 1 ঘন্টায় 50 কিলোমিটার যায়, ওতে দুবার থেমেছে। 25 কিলোমিটারে যদি একবার থামে, দুবার থেমেছে, তাহলে দুবারে থেমেছে, প্রতিটা যদি 1 মিনিট করে থামে 2 মিনিট এক্সট্রা লেগেছে। তাহলে 50 কিলোমিটার যাচ্ছে, তাহলে 50 কিমি যায়, এটা স্পেশাল ট্রেন। স্পেশাল ট্রেন 50 কিমি যায় 1 ঘন্টা 2 মিনিট। তাহলে 6 ঘন্টা 12 মিনিটে 6 ঘন্টা, এই ক্ষেত্রে একে যদি 6 দিয়ে গুণ করি, 6 ঘন্টা 12 মিনিট এ যায়, তাহলে একেও 6 দিয়ে 6 ঘন্টায় যাচ্ছে, যেহেতু 1 ঘন্টায় যায় 50 কিমি, 6 ঘন্টায় যাবে 300 কিমি। 300 কিমি যাচ্ছে 6 ঘন্টা 12 মিনিটে, কারণ এর 6 গুণ, এটার ক্ষেত্রেও 6 গুণ হবে, তো সেই জন্য এইটা হয়েছে। আর বাকি আমাদের কত সময় আছে, আর 9 মিনিট। ওই 9 মিনিটে কতটা যাচ্ছে এই ক্ষেত্রে সেটা বের করার ব্যাপার আছে। তো 9 মিনিটে যায়, বাকি 9 মিনিটে যায়, আমাদের কতটা যায় সেটা বের করে নিতে হবে। তো বাকি 9 মিনিটে যায়। এক্ষেত্রে আমরা আগে দেখেছি যে এটা 50 কিলোমিটার যায় 1 ঘন্টা 2 মিনিটে। এটা স্টপেজ দিয়ে, এখানে কোনো স্টপেজ যেহেতু থাকবে না, এটাতে 1 ঘন্টায় 50 কিলোমিটার আমরা হিসেবে কাউন্ট করব। তাহলে 60 মিনিটে যাচ্ছে 50 কিলোমিটার, 1 মিনিটে যাচ্ছে 50/60, আর 9 মিনিটে যায়। 9 মিনিটের মধ্যে কোনো স্টপেজ নেই, কারণ 25 মিনিট অন্তর অন্তর স্টপেজ হয়। এই 25 কিলোমিটার অন্তর অন্তর স্টপেজ হয়। সেক্ষেত্রে তো প্রতি মিনিটে এখানে যায় 50/60 এবং 9 মিনিটে যায় 50/60 × 9। তাহলে সেক্ষেত্রে এটা 3 2 6, 3 3 9, 5 3 15/2। তার মানে এটাকে যদি আমি দশমিকে করি, 7 2 14, 7.5 এটা কিমি। তাহলে আগে সেক্ষেত্রে 300 কিলোমিটার, তার সঙ্গে 7.5, তাহলে মোট দূরত্ব 300 + 7.5, তার মানে 307.5। তাহলে এই 307.5, তো বির দাগের অপশানটা কারেক্ট অপশান, ও এর একক হবে কিলোমিটারে। তো এই ক্ষেত্রে অঙ্কটার একটু বড় হলো, কারণ এই ক্ষেত্রে বিভিন্ন জিনিস ডাটা দেওয়া ছিল এবং উত্তরটাও ঘুরিয়ে বলা ছিল। একটা ট্রেনের সাপেক্ষে তার সঙ্গে তুলনা করে দ্বিতীয়টার আমাদের বের করতে হয়েছে। তো প্রাথমিকভাবে আমরা এই 600 মিটার এই দূরত্ব যেতে প্রথম ট্রেনে কতটা সময় লেগেছে সেটা আমরা বের করে নিচ্ছি। সেই সময়ে দ্বিতীয় ট্রেনটা যাবে, দ্বিতীয় ট্রেনটার গতিবেগ দেওয়া আছে, তো সেই সময় কতটা যাবে সেটা আমরা বের করব। তো এইভাবে বের করা হলো। নেক্সট অঙ্ক 42 দাগের অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নেই। এখানে বলেছে একটি গাড়ি 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করলো। প্রতি ঘন্টায় 5 কিলোমিটার/ঘন্টা গতি বৃদ্ধি করলো। 385 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? এটা একটা নতুন অঙ্ক এবং এই ক্ষেত্রে অঙ্কটা কিন্তু অন্যরকমভাবে আমরা করব এবং এটা ভালো করে ভাবার চেষ্টা করতে হবে। এখানে প্রথমে 40 কিলোমিটার বেগে প্রাথমিক বেগ, যেটা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক বেগ 40 কিমি/ঘন্টা।
তাহলে 1 ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছে, প্রাথমিকভাবে শুরু হয়েছে। এইবারে কী করছে, প্রতি ঘন্টায় 5 কিলোমিটার পার ঘন্টা বেগ বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক ঘন্টায় 5 কিলোমিটার করে বৃদ্ধি পেয়েছে প্রতি ঘন্টায়। তো সেই ক্ষেত্রে প্রথম ঘন্টায় যদি 40 কিলোমিটার হয়, দ্বিতীয় ঘন্টা হবে 45 কিলোমিটার, তৃতীয় ঘন্টা হবে 50, তারপরে 55, 60, 65, 70 এইভাবে চলতে থাকবে। তো এইভাবে কিলোমিটার পরপর তার গতিবেগটা বৃদ্ধি পাবে। কিন্তু এখানে যেটা হয়েছে, মোট দূরত্ব অতিক্রম করতে হবে কিন্তু 385 কিলোমিটার। তো সেক্ষেত্রে আমাদের টোটাল যে দূরত্বটা সেটা হচ্ছে 385 কিলোমিটার। এই বেগগুলোকে আমরা এইখান থেকে আমরা কত দূর পর্যন্ত যাবে আমরা জানি না। সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে সময়টা হচ্ছে n ঘন্টা বা x ঘন্টা সময় লাগছে বা n ঘন্টা সময় লাগছে, নির্ণেয় সময়। n ঘন্টা, n এখানে ধরলাম কেন, অন্যান্য অঙ্কে x ধরা হয়। এটার ক্ষেত্রে যে সূত্রটা অ্যাপ্লাই করব সেই সূত্রটা n দিয়ে সাধারণত থাকে জেনারেলাইজ একটা করার জন্য। তো সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে সেই জন্য এটা n ধরেছি বোঝার সুবিধার জন্য। এরপরে আসার আগে আমি সূত্রর দিকে একবার যাই, সূত্রটা একটু বোঝানোর চেষ্টা করি। সূত্রতে কতগুলো সংখ্যার সমষ্টি সেটা নির্ণয় করা হয়, যেটা এই সামেশান এস দ্বারা ডিনোট করা হয়। এস এনের অর্থ হচ্ছে n সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে এস। তো এটা কি হবে, এটা হবে যে পদ সংখ্যা বাই 2 ইন্টু, থার্ড ব্র্যাকেট দিলাম, 2 ইন্টু প্রথম পদ প্লাস পদ সংখ্যা -1 ইন্টু দুটো পদের ডিফারেন্স। এইটা হচ্ছে আমাদের সূত্র। এটাকে আর একরকমভাবে করা যায় যে n/2 a প্লাস এল এভাবেও করা যায়। আমি এটার ক্ষেত্রে পাবো না, এটা এক্ষেত্রে হবে না, সেই জন্য প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। কেন হবে না সব কিছু আমি আলোচনা করব। এই ক্ষেত্রে আগে এটা আলোচনা করে নিই। এনটা হচ্ছে আমাদের টোটাল পদ সংখ্যা, যে আমি ধরলাম 1, 2, 3, 4 ডট 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 করে 100। এই যে 100 পর্যন্ত আছে একটা সংখ্যা, এই যে টোটাল তাহলে 1 করে ডিফারেন্স হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি মোট পদ সংখ্যা হচ্ছে এখানে 100। তাহলে এখানে যদি এসএন বের করি, এটা হবে 100/2। প্রথমটা হলো এখানে পদ সংখ্যা 100, লাস্ট সংখ্যা 100 বলে 100 নয়, টোটাল এখানে 1 করে ডিফারেন্স আছে, মোট কটা আছে সেটাই হচ্ছে এন। আচ্ছা, 2 ইন্টু এটা হচ্ছে প্রথম পদ, তো এখানে এ মানে 1 প্লাস পদ সংখ্যা এখানে 100 মাইনাস 1 ইন্টু ডি ডিফারেন্স, মানে দুটো পদ, যে কোনো দুটো পদের সঙ্গে ডিফারেন্স। এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, যে দুটো পদের মধ্যে ডিফারেন্স কিন্তু একই হবে, 1 হতে পারে, 2 হতে পারে, 3, 2, 4, 6, 8, 10, এদের ডিফারেন্স হচ্ছে 2, 3, 6, 9, 12, এদের ডিফারেন্স হচ্ছে 3। এরকমভাবে ডিফারেন্স কিন্তু একই হবে। তো এই ক্ষেত্রে যেহেতু 1, এটা এখানে 1 লিখব। তো একে যারা একটু ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছো তারা জানে যে এটাকে বলে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতির ক্ষেত্রে অর্থ হচ্ছে যে এটা নির্দিষ্ট হারে বাড়তে থাকবে কিংবা কমতে থাকবে এবং সেটা যুক্তভাবে বাড়তে থাকবে। অনেক সময় কি বাড়া দু রকমেরভাবে হয়, যোগের ক্ষেত্রে হয় আর গুণের ক্ষেত্রে হয়, বাড়া বা কমা। তো সেক্ষেত্রে গুণ বা ভাগের ক্ষেত্রে এটা আসতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু সমান্তর প্রগতির ক্ষেত্রে যোগ বা বিয়োগ করে আমাদের ক্যালকুলেশন হবে। তো সেক্ষেত্রে বাড়বে 1, 2, 3, 4 1 করে বাড়ছে, 2, 4, 6, 8 2 করে বাড়ছে, 3, 9, 12 এটা 3 করে বাড়ছে, 4, 8, 12, 16 এই ধরনের 4 করে বাড়ছে। এইভাবে বিভিন্ন রকমের বাড়বে। এই যে ডিফারেন্সটা ডিটা, এই যে কত দুটোর মধ্যে ডিফারেন্স, সেটা হচ্ছে ডি। তো এটা হলো। এইবারে যদি ক্যালকুলেশন করি, 50 ভেতরে আসবে কত, 2 প্লাস 99 মানে 101, 50 গুণিতক 101। এটাই ক্যালকুলেশন আমাদের টোটাল। এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে 100 পর্যন্ত তার যোগফলের সূত্র এটা। তো এইটা দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে কি পদ সংখ্যা বাই 2 প্রথম পদ প্লাস শেষ পদ। যেহেতু শেষ পদ আমাদের এই ক্ষেত্রে দেওয়া নাই, মানে শেষের টার্মটা কতটা হবে সেটা দেওয়া নেই, মানে কি এই যে বাড়ছে এটা 40, তারপরে 45, তারপরে 50, এইভাবে বাড়ছে, শেষেরটা কত দূর পর্যন্ত বাড়বে সেটা কিন্তু জানা নেই। সেই ক্ষেত্রে আমরা এলটা এখানে ব্যবহার করতে পারবো না, এলটা হচ্ছে অন্তিম পদ। এটার ক্ষেত্রে কিন্তু এল ব্যবহার করতে পারবো, কারণ এটা জানি লাস্টের পদটা হচ্ছে 100। তাহলে 1 প্লাস 100 ইন্টু n/2 মানে 100/2। তাহলে আলটিমেট এটাই হচ্ছে।
তো এই দুটোই ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু আমরা শেষ পদ জানা নেই এটা ব্যবহার করব, আর শেষ পদ জানা থাকলে এটা ব্যবহার করব। এই দুটো সূত্র আমাদের এটাকে মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখব কি, তাহলে এনটা আমরা ধরে নিচ্ছি যে সময়। আচ্ছা, তাহলে প্রথম পদ এটা এই ক্ষেত্রে কত হচ্ছে না 40, তারপর ডিফারেন্স হচ্ছে 5 করে বৃদ্ধি পাচ্ছে, আর কিছুই নয়, এইটুকুই ছিল। এবারে এসএনটা বের করব। এসএনটা এখানে আমাদের দেওয়া আছে 385, এদের যোগফলটা দেওয়া আছে। তো আর কিছুই নয়, সহজে আমরা এন বের করে নিতে পারবো। n/2, এন তো এন থাকবে, এখানে 2 × a মানে 2 × 40 মানে 80 একবারে করে দিচ্ছি, তারপরে n-1 × 5, ডিফারেন্স হচ্ছে 5, এইটুকু। এবারে এটাকে ক্যালকুলেশন করব। এই 2 ওপাশে চলে যাবে, 2 ওপাশে 385 × 2 = আচ্ছা এন যদি গুণ করে দিই 80n প্লাস এর সঙ্গে ভেতরে 5n² - 5n, এটা হলো। তাহলে এটাকে পুরোটাকে যদি আমি সাজিয়ে লিখি 5n² 75n মাইনাস, আচ্ছা এটাকে তাহলে আমরা 2 দিয়ে গুণ করলে এটা হবে 770 = 0। এবারে এই ক্ষেত্রে আমরা 5 কমন নিতে পারি। 5 যদি কমন নেই, এটা n² হবে, এটা 15n হবে, এটা 154 হবে, এইটা। এবারে একে মিডিল টার্ম ফ্যাক্টর করব। আশা করি উৎপাদক বিশ্লেষণ সবাই জানো। তো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, উৎপাদক বিশ্লেষণের একবারে যে পিওর নিয়ম সেটা হচ্ছে কি, এইটা গুণিতক এই যে ম্যাক্সিমাম পাওয়ার আছে তার সহগটা গুণ করব আমরা। এখানে এর সহগ কিছু নেই, মানে 1 আছে, আর এটা আছে, তার মানে আলটিমেট এটাকেই এইটা থেকে মানে গুণফল যেটা আসবে সেটা থেকে তাকে উৎপাদক বের করব, তার উৎপাদকগুলো দিয়ে যোগ বিয়োগ করে 15 সাজাতে হবে। 154 যদি উৎপাদক করি তাহলে এটা 2 দিয়ে যাবে প্রথমে, 7 2 14, 7 2 14, 11 7, তাহলে 7 14 আর 11 হয়ে যাবে 25 15, এটা 15 ছিল। তো সেক্ষেত্রে দেখে নিতে হবে 22 - 7 করতে পারি, সেক্ষেত্রে 15 চলে আসবে। তো তাহলে এটাকে যদি আমি উৎপাদক করি তাহলে আসবে কত, n² প্লাস 22 - 7 × n - 154 = 0। তাহলে এটাকে একবারে আমি করে দিচ্ছি, এটা প্লাস 22 আর এটা হবে n - 7 = 0। তো এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি n এর মান প্লাস 22, এটা তো মাইনাসে চলে আসবে, n এর মান এক্ষেত্রে মাইনাসে আসবে না, তো এইটা হবে n এর মান 7। তাহলে এটাই হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনটা আমরা ধরেছিলাম যে নির্ণয় সময়টা, যেটা সময় কত সময় লাগবে সেটা ছিল, সেটা হচ্ছে নির্ণয় সময় 7 ঘন্টা। এটাই হবে আমাদের উত্তর। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা আমাদের কিন্তু এই সূত্রটা কাজে লাগাতে হবে, তারপরে সেক্ষেত্রে সেখানে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর আসবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আশা করি বুঝতে পারছো, এখানে নতুন নতুন অঙ্ক অনেক আছে এবং সবগুলো অঙ্ক কিন্তু একটা অপরটা থেকে সম্পূর্ণ আলাদা। তাই আমি বলবো যে খুব ভালো করে ভিডিওটি দেখো, টেনে টেনে একেবারেই দেখবে না, তো ভালো করে দেখো, আশা করি এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে না। পরের অঙ্কে চলে যাই, 43 দাগের অঙ্ক। এটা বলেছে একটি গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় 2 কিলোমিটার গতি বৃদ্ধি পায় যদি প্রথম ঘন্টায় 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম হয়, 12 ঘন্টায় মোট কত দূরত্ব অতিক্রম করবে। তো 12 ঘন্টায় অতিক্রম মোট দূরত্ব কতটা যাবে, 12 ঘন্টায় যাবে সমান, প্রথমে শুরু হয়েছিল কত দিয়ে, 35 দিয়ে শুরু হয়েছিল, এবারে 2 কিলোমিটার করে পরপর গতি বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথম ঘন্টায় 35, তারপরে 37, তারপরে 39, তারপরে 41 ডট করে 12তম রাশি এইটা যোগ হবে। তো আমরা জানি না লাস্টের রাশিটা কত হবে, এটা বের করা যাবে, লাস্টের রাশিও বের করা যায়, তারও একটা সূত্র আছে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমরা ওটা লাগবে না,
তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা যা পাচ্ছি এ সমান কত পাচ্ছি, এ সমান প্রাথমিক যেটা ছিল 35, তারপরে ডি সমান পাচ্ছি ডিফারেন্স 2, আর এন সমান এক্ষেত্রে আমাদের কিন্তু এনের মানটা বলেছে 12 ঘন্টা, এটা দেওয়া আছে টোটাল দূরত্ব অতিক্রম করতে। তাহলে যে দূরত্বটা বের করতে হবে, নির্ণয় দূরত্ব, আগের সূত্র কাজে লাগিয়ে আমরা করব, সেটা এস এন সমান এস 12। তো সমান কত হবে না, সূত্র যেটা বলেছিলাম n/2, n/2 মানে 12/2, 2a 2 × 35 প্লাস n-1 মানে 12 - 1 ইন্টু ডি এখানে কত 2, এটা। তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা 6, ভেতরে 35 2 70, প্লাস এখানে 11 2 22, তার মানে কত 6 গুণিতক 92। তো সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি 6 2 12, 1 হাতে 6 9 54, 55 এত কিমি, দূরত্বের একক কিমি, কারণ এখানে যেটা হয়েছে যে 30 কিলোমিটার এখানে এককটা দেওয়াই আছে। তো সেক্ষেত্রে উত্তর হবে 552 কিলোমিটার। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট অঙ্ক 44 দাগের অঙ্ক। এটা বলেছে একটি বাস রামগড় থেকে যাত্রা শুরু করলো এবং 44 মিনিটে 50 কিলোমিটার পার ঘন্টা গড়গতিবেগে দেবগড় পৌঁছলো। যদি বাসের গড়গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি পায়, একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এই ক্ষেত্রে কিন্তু ওই রকমভাবে আমরা করব না। এখানে বলে দেওয়া আছে যে 40 মিনিটে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, সেটা তার গতিবেগ ছিল 50 কিলোমিটার পার ঘন্টা এবং গড়গতিবেগ তার বৃদ্ধি পাচ্ছে প্রতি ঘন্টায়, গড়গতিবেগ বৃদ্ধি পাচ্ছে কত 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ওই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এখানে দূরত্বটাই ফ্যাক্টর। তো ওই আমরা ধরে নেব যে ওই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে, ধরি প্রয়োজনীয় সময় সমান এক্স, এককটা এখানে হবে কত মিনিট। 44 মিনিটে যাত্রা অতিক্রম করলো, সেই জন্য এখানে আমরা ধরে নিচ্ছি যে এক্স মিনিটে সে প্রয়োজনীয় দূরত্ব অতিক্রম করবে। তো এইবারে প্রাথমিকভাবে তার গতিবেগ ছিল কত 50 কিলোমিটার পার ঘন্টা, তারপরে সেটা বেড়ে হলো 55 কিলোমিটার, 5 কিলোমিটার করে বৃদ্ধি পাচ্ছে। তো প্রথমে সে যেটা দূরত্ব অতিক্রম করেছিল এটাতে এক্স, আর এক্স মিনিটে, তারপরটা 44 মিনিটে। প্রথমেরটা 44 মিনিটে, তারপরটা এক্স মিনিটে। তো এই ক্ষেত্রে আমাদের গতিবেগ আর সময়, তো গতিবেগ সময় ব্যস্তানুপাতিক হয়, যেন সময় গতিবেগ যদি বাড়ে কম সময় লাগে, গতিবেগ কমলে বেশি সময় লাগে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেহেতু এখানে আমি অনুপাত সমানুপাত ব্যবহার করব। সমানুপাতের ক্ষেত্রে আমরা ব্যস্তানুপাত সম্পর্ক ব্যবহার করব। তাহলে আমাদের প্রথমে যদি আমি দেই গতিবেগটা, তাহলে 50 কিলোমিটারের সঙ্গে আমাদের হচ্ছে 55 কিলোমিটার, দ্বিতীয় অংশে তার সমানুপাত। এবারে 50-এর সময় যেটা 44 ছিল আর একটা এক্স ছিল, আমি 50-এর সিমিলার জায়গাতে এক্স রাখবো আর 55-এর সিমিলার জায়গায় 44 রাখবো। মানে এটার এটা হয়, সেই অনুপাতে এটা প্রথমে বসা উচিত। কিন্তু যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এইভাবেই লেখা হয়, তোমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা ভালো করে দেখে নিতে পারো। এর আগেও চ্যাপ্টারে এর সম্পর্কে ডিটেলে আলোচনা করা হয়েছে। তো আশা করি বুঝতে অসুবিধা হবে না। এই ক্ষেত্রে আমরা তাহলে ক্যালকুলেশন কেমন করে করব? এখানে যেগুলো অনুপাত আছে সেগুলো ভগ্নাংশ আকারে লিখতে পারি, আর যেটা সমানুপাত আছে সমান চিহ্ন দেবো এইটা। এবারে এখান থেকে এক্স বের করব কিভাবে? এক্স ইজিক্যাল টু 50 গুণিতক, এটা ওপাশে গেলে গুণ হবে 44 এটা 55 একটা, হ্যাঁ 55 এটা।
4 কাটবে, এটা 5, 11 দিয়ে কাটলাম, এটা 5, 10, তার মানে হচ্ছে 40। তাহলে 40 মিনিটে আমাদের এককটা ছিল মিনিট, 40 মিনিটে তাহলে আমাদের ওই একই দূরত্ব অতিক্রম করবে। এটাই হচ্ছে উত্তর। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 40 মিনিট। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 45-এর দাগের অঙ্ক কী বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে 3টি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4। একই দূরত্ব অতিক্রম করতে গাড়ির গৃহীত সময়ের অনুপাত কত হবে? তো এই ক্ষেত্রে বলে রাখি যে গতিবেগ এবং সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এর যদি গতিবেগের অনুপাত, এটা সাধারণ জ্ঞান থেকে আমরা সহজে করে নিতে পারবো, বিশেষ কোনো ক্যালকুলেশন নেই। গতিবেগের অনুপাত আছে 2:3:4। তাহলে অতএব সময়ের অনুপাত, যেহেতু এদের সম্পর্ক ব্যস্তানুপাতিক গতিবেগের সঙ্গে সময়ের, তাহলে এটা ব্যস্তানুপাতেই হবে। তার মানে এটা 1:2 অনুপাত 1:3 অনুপাত 1:4। তো অনুপাত তো এইভাবে লেখা যায় না, এটাকে আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাব না, ভগ্নাংশের অনুপাতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গেলে এই যে হরগুলো আছে এগুলোর লসাগু করতে হবে। 2, 3, 4 এর লসাগু করব, 2 দিয়ে যাবে 1, 3, 2 আর হবে না। তো এখানে 4 3 12, তাহলে 12 দিয়ে সবগুলো গুণ করব। 12 দিয়ে গুণ করলে 1/2 গুণিতক 12 অনুপাত 1/3 গুণিতক 12 অনুপাত 1/4 গুণিতক 12। তাহলে এটা 6, এটা 4 3 12 আর এটা 3, তাহলে 6:4:3। এটাই হবে আমাদের উত্তর, 6:4:3। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। বেসিক জিনিস এই তথ্যটা জানা থাকলে কিন্তু এটা খুব সহজে আমরা করে নিতে পারবো। এবারে চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 46-এর দাগের অঙ্ক বলেছে এ এবং বি এর গতিবেগের অনুপাত 3:4। এ গন্তব্যে পৌঁছতে বি এর থেকে 20 মিনিট বেশি সময় লাগে। তো এ কত সময়ে গন্তব্যে পৌঁছবে? তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে এটা অনুপাতের একবারে বেসিক অঙ্ক। এ এবং বি এর গতিবেগের অনুপাত সমান হচ্ছে 3:4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ এর গতিবেগ, এটা জানার জন্য লিখছি, এটা মুখে মুখে সহজেই করা যেতে পারে, যে 3x অনুপাতকে আমি যদি সংখ্যায় নিয়ে যাই পার্টিকুলার মানে, সেক্ষেত্রে কিন্তু একটা ভেরিয়েবল এক্ষেত্রে গুণ করতে হয়। তো তাহলে 3x হচ্ছে, এবং বি এর গতিবেগ হবে কত? 4x। এটা যদি 3x হয়, এটাকে যা দিয়ে গুণ করবো এটাকে সেম দিয়ে গুণ করতে হবে। তাহলে এর দুটোর অনুপাত পেয়ে গেলাম। এবারে যেটা কন্ডিশান দেওয়া আছে যে বি এ পৌঁছতে বি থেকে 20 মিনিট সময় লাগবে। তো সেক্ষেত্রে 20 মিনিট বেশি সময় লাগে, তাহলে বি কম সময় যায়, এ আরও 20 মিনিট বেশি সময় যায়। তো এক্ষেত্রে আমরা গতিবেগটা না বের করে এক্ষেত্রে আগে গতিবেগটা সময়টা বের করে নিই। তাহলে এটা যদি গতিবেগ হয়, গতিবেগের অনুপাত, তাহলে সময়ের অনুপাত আগের অঙ্কের অনুপাতে, যে আগের অঙ্কের মতে সময়ের অনুপাত হবে কত? এটি গতিবেগের উল্টো, মানে 1/3 অনুপাত 1/4। তো তাহলে সময়ের অনুপাত, একে যদি আমি লসাগু করি দুটোকে, 12 হচ্ছে, 12 দিয়ে গুণ করলে এটা 4:3 হবে, উল্টে যাবে। তো এটাই হলো সময়ের অনুপাত। এবারে সময়ের অনুপাতটা এটা দেওয়া আছে, তাহলে এত মিনিট সময় বেশি লাগে। তো তাহলে এটাতে করব কি, এটা এইভাবে গতিবেগ দিয়ে করব না, যেহেতু সময়টা বেশি কম দেওয়া আছে, তাহলে সময় দিয়েই করতে হবে। এ এর গৃহীত সময় যদি 4x হয়, তাহলে বি এর গৃহীত সময় হবে কত? 3x। এইবারে বলেছে কি যে এ গন্তব্যস্থলে পৌঁছতে বি এর থেকে 20 মিনিট বেশি সময় লাগে, তাহলে 4x - 3x সমান 20। সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? x সমান পাচ্ছি কত? 20। এক্সের মান 20। এইবারে এ কত সময় গন্তব্যে পৌঁছবে? এ পৌঁছায় 4x সময়। তো তাহলে এর সময় লাগে এর সময় লাগবে কত না 4x সমান 4 গুণিতক এক্সের মান বসাবো 20, তার মানে 80 মিনিট। 80 মিনিট সময় লাগবে, যেহেতু এখানে মিনিটে এককটা দেওয়া আছে। 80 মিনিট, আমি যদি উত্তর সব ঘন্টায় আছে, তাহলে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা
20 মিনিট সবই তো ঘন্টায় দেওয়া আছে। 20 মিনিটকে যদি আমি ঘন্টায় নিয়ে যাই, এটাকে 60 দিয়ে 20 মিনিটকে 60 দিয়ে ভাগ করব, এটা 3 হয়ে যাবে 1/3, 1/1/3 ঘন্টা। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, 1/1/3 ঘন্টা। নেক্সট অঙ্কে চলে যাই। 47 দাগের অঙ্ক। এটা বলেছে একটি ইলেকট্রিক ট্রেনের গতি বাষ্পচালিত ইঞ্জিনের থেকে 25% বেশি। 4 ঘন্টা 25 মিনিটে বাষ্পচালিত ইঞ্জিনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব ইলেকট্রিক ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? আচ্ছা, প্রথমে বাষ্পচালিত ট্রেনটি যত দূরত্ব যাবে সেই দূরত্বটা ইলেকট্রিক ট্রেনটা কত সময় যাবে সেটা আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রে যেটা দেওয়া আছে যে একটার গতিবেগ আর একটার থেকে 25% বেশি। তো তাহলে এখানে পার্সেন্টেজের ব্যাপার একটা আসছে। পার্সেন্টেজ সম্পর্কে আশা করি সবার বেসিক ধারণা আছে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে বাষ্পচালিত ট্রেনটির গতিবেগ সমান x। ইলেকট্রিক ট্রেনটির গতিবেগ 25% বেশি, তার মানে 100, এটার চেয়ে 25% বেশি, তার মানে এর 125%। তার মানে হচ্ছে x গুণিতক 125/100। এটা 5, এটা 4, 25 দিয়ে কাটলাম, 5x/4। এইবারে বাষ্পচালিত ট্রেনের ক্ষেত্রে গৃহীত সময় হচ্ছে 4 ঘন্টা 25 মিনিট, আর ওটার ক্ষেত্রে 4 ঘন্টা 25 মিনিট। তাহলে প্রথমটির গৃহীত সময় চার ঘন্টা 25 মিনিট। তো এইটাকে যদি আমি পুরো ঘন্টায় নিয়ে যাই তাহলে 4 পূর্ণ 25/60, তার মানে 4 পূর্ণ 5/12 এত ঘন্টা। তো এটাকে যদি আমি 8 12 4 48, 48 5 53, 53/12 এইভাবে অপ্রকৃত ভগ্নাংশে আমি কনভার্ট করে নিলাম। এবারে আমি এটা থেকে অনুপাতে যাব। অনুপাতে কিভাবে যাব না, এক্সটা হচ্ছে বাষ্পচালিত ট্রেনের গতিবেগ, এইটা হচ্ছে এটা হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ট্রেনের গতিবেগ 5x/4, যেখানে এক্সটা বাষ্পচালিত ট্রেনের গতিবেগ। আচ্ছা, তাহলে বাষ্পচালিত ট্রেনটির গৃহীত সময় এইটা, আর বাকি ট্রেনটার গৃহীত সময় আমাদের ইলেকট্রিক ট্রেনের গৃহীত সময় আমাদের বের করতে হবে। সেটাকে আমরা একটা ধরে নেব টি। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্স অনুপাত 5x/4 সমানুপাত টি অনুপাত 53/12। তো একই রকমভাবে গতিবেগ আর সময় যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে যেটাতে বাষ্পচালিত ট্রেনের ক্ষেত্রে গতিবেগ এক্স ছিল তার সময় লাগবে এইটা, সেহেতু এটা পরে লেখা হয়েছে, এর প্রথমেরটা এর পরে লেখা হয়েছে আর এর পরেরটা এখানে আগে লেখা হয়েছে। তো এইভাবেই হচ্ছে। তাহলে এখানে x/5x/4 করলাম ইজিক্যাল টু t/53/12 করলাম। এখান থেকে যদি আমি টি এর মান বের করতে চাই, এটা আসবে কত, 53/12 গুণিতক 4/5, 4 3 12, তাহলে 53/15, 53/15, এটা 15 3 45/8/15, 3 পূর্ণ 8/15, এটাই হবে উত্তর। এত ঘন্টা সময় লাগছে, টির মানটা এখানে বেরিয়ে গেল 3 পূর্ণ 8/15। এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান।
নেক্সট অঙ্কে চলে যাই। 48 দাগের অঙ্ক, এটা বলেছে ডি কিলোমিটার হাঁটতে এ বি এর থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়, কিন্তু যদি এ তার দ্বিগুণ গতিবেগে হাঁটে তাহলে বি এর থেকে 1 ঘন্টা কম সময় নেয় সেই দূরত্ব অতিক্রম করতে পারে। তো কম সময়ে সেই দূরত্ব অতিক্রম করতে পারে। তো বি এর ডি কিলোমিটার হাঁটতে কত সময় লাগে? তো এই ক্ষেত্রে আমরা বি এর ডি কিলোমিটার হাঁটতে ধরে নিচ্ছি সময় লাগে বি এর ডি কিমি হাঁটতে সময় লাগে সমান এক্স ঘন্টা। তাহলে এর ক্ষেত্রে ডি কিমি হাঁটতে সময় লাগবে কত না, এর এক্স প্লাস 2 ঘন্টা, 2 ঘন্টা বেশি সময় লাগে বিয়ের থেকে, তাহলে এত ঘন্টা। এইবারে এর গতিবেগ হচ্ছে কত, এর গতিবেগ টোটাল দূরত্ব ডি বাই এক্স বাই 2 এর গতিবেগ, আর বি এর গতিবেগ সমান ডি বাই এক্স। এই দুটো আমরা পেলাম। এইবারে যেটা বলেছে যে এ দ্বিগুণ গতিবেগে যাচ্ছে, তাহলে এর নতুন গতিবেগ বা বর্তমান গতিবেগ, এর দ্বিগুণ হবে, যে গতিবেগটা ছিল তার দ্বিগুণ হবে 2d বাই এক্স প্লাস 2। তো তাহলে এখানে বি এর তো গতিবেগ ওই একই থাকবে। এবারে যেটা বলেছে যে 1 ঘন্টা কম সময়ে বি এর থেকে 1 ঘন্টা কম সময়ে দূরত্ব অতিক্রম করবে। তাহলে বি এর যে সময় লাগে, সময়টা কীভাবে বের করব, টোটাল দূরত্ব বাই গতিবেগ ডি বাই এক্স মাইনাস ডি বাই 2d বাই এক্স প্লাস 2। এই দুটোর সময় আমরা বের করলাম, সেটা হচ্ছে কত, 1 ঘন্টা সমান 1। তাহলে এটাকে আমি যদি ক্যালকুলেশন করে নিই, এক্স উল্টে গুণ করে দিই, তাহলে এটাতে এক্স থাকবে, তারপরে এক্স প্লাস 2 বাই 2 থাকবে ইজিক্যাল টু 1। এবার এটাকে যদি ক্যালকুলেশন করে নিই, তাহলে 2x মাইনাস এক্স মাইনাস 2 বাই 2 ইজিক্যাল টু 1। তার মানে এটা দাঁড়াচ্ছে কত, এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 2, তার মানে এক্স ইজিক্যাল টু 4। তো এক্সের মান 4 বেরোলো। আমাদের এক্সটা কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম যে বি এর ডি কিলোমিটার হাঁটতে সময় লাগবে এক্স ঘন্টা, তাহলে 4 ঘন্টা সময় লাগবে। সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটাই হবে আমাদের উত্তর। আজকে এই পর্যন্তই। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো, এখানে অসংখ্য নতুন ধরনের অঙ্ক দেখতে পাবে এবং আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে, কোনো স্কিপ না করে, এবং নতুন নতুন অঙ্ক না করলে কিন্তু পরীক্ষাতে র্যাঙ্কিং করার ক্ষেত্রে অনেক সমস্যা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। যদি ভালো মনে হয় বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং সঙ্গে একটি লাইক দিয়ে দিও। যারা নতুন তাদেরকে আবারও বলবো, চ্যানেলটি যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেল হয়তো অনেকেই দেখছে, কিন্তু আমি চাইবো যে যদি কাজের মনে হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।